রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুলের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। শিক্ষার্থী সহ আহত হয়েছে ১৫০ শতাধিক। তাদের মধ্যে ৪৮ জনের অবস্থা আশঙ্কাজনক। উত্তরার কয়েকটি হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে নেগেটিভ গ্রুপের রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। অধিকাংশ শিক্ষার্থীর ৭০ থেকে ৮০% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। সোমবার বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধবিমানটি দুপুরে উড্ডয়নের কিছু সময় পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়, আছড়ে পড়ে স্কুলের ক্যান্টিন ভবনের ওপর। বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। বিমান বিধ্বস্ত হওয়ার পরই মাইলস্টোন স্কুলের আশেপাশে আগুন ধরে যায়। এতে হতাহত হয় স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ ওই ভবনের অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল শিক্ষক জাকারিয়া হুসাইন জানান, হঠাৎ বিমান বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়ে। ক্যান্টিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। দেখলাম যে অনেক মানুষ ভিতরে তো তখন ঢোকা যাচ্ছিল না, আর কিছু বাচ্চাদেরকে বের করে নিয়ে আসতেছে যারা আগুনে পুড়ে গেছে। আবার অনেকে মারা গেছে, যাদেরকে দেখলাম গার্ডিয়ান আছে কান্না করতে, মানে ওনার বাচ্চাকে পায় নাই। এবারে ধরো ওদেরকে অনেকে হসপিটাল নিয়ে গেছে, সেইখানে আছে। এ ঘটনায় আহত অর্ধশত ব্যক্তিকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, লুবনা, CMH, কুর্মিটোলা, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের পরিচালক হাসপাতাল, ইনস্টিটিউটের পরিচালক সহ সবাই ঘটনা ঘটার পর থেকে প্রস্তুত ছিল। সব পুরো টিম তাদের রিসিভ করেছে, ইভালুয়েট করতেছে। কিন্তু এটা বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে, সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে। এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। দুর্ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ শুরু করে। উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় বিজিবিও। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমান দুর্ঘটনায় দগ্ধ আহতদের অনেককেই নেওয়া হয়েছে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, আপনার মাধ্যমে এর আগেও আমরা জেনেছি যে অনেক আহত রোগী এখানে এসেছেন, ভর্তি হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। এখন কি পরিমাণ রোগী আসছে বা সর্বশেষ কতজন এসেছেন এবং যারা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের শারীরিক অবস্থা কেমন? আসলে পুরো উত্তরাতে যে সকল হসপিটালগুলো আছে, হাসপাতাল, শুধু উত্তরা আধুনিক হাসপাতাল না, সব হাসপাতালেই কিন্তু কম বেশি যে আহত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা দেখছি যে আধুনিক হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতালে কিন্তু সেই চাপটা তুলনামূলক বেশি। তবে দুপুরের পর থেকে যে চাপ দেখা গিয়েছিল ক্রমে কিন্তু তা কমে এসেছে। এখন রাত ৮টা এই পরিস্থিতিতে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই চাপটা এখন অনেকটাই কম। আগে যে হুলস্থুলুস করে রোগী আসছে, রোগীর স্বজনের আসছে, মুহূর্তেই অ্যাম্বুলেন্স আসছে, স্বজনদের কান্না, যারা এখনো তাদের স্বজনদের খুঁজে পাননি তাদের যে একটা উৎকণ্ঠা, সেই দৃশ্যটি কিন্তু এখন কমে এসেছে। তখন এই স্বজন হারানো, উৎকণ্ঠা, পরিবার পরিজনের যে আবেগ ক্রন্দন, তাতে যে উত্তরার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, সেটি কিছুটা কমে আসলেও কিন্তু সেই সংখ্যাটা কিন্তু আবার বেড়েছে। আইএসপিআর তথ্য মতে সর্বশেষ 7:30 পর্যন্ত যে আপডেট, সেখানে বলা হচ্ছে 171 জন শিশু, শিক্ষার্থী বা বিভিন্ন বয়সী মানুষজন বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় তারা চিকিৎসা নিচ্ছেন এবং মারা গেছেন 20 জন। তবে বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা বলছেন যে সংখ্যা বা যে রোগী আহতরা আসছেন, এদের মধ্যে
দগ্ধ মানে পুড়ে যাওয়া রোগীর সংখ্যায় বেশি। আধুনিক হাসপাতালের ডাক্তাররা, এদিকে ক্রিসেন্ট হাসপাতালের ডাক্তারদের সাথে কথা বলে, কয়েকটি হাসপাতালের ডাক্তারদের সাথে কথা বলে তারা যে তথ্য বলছেন যে এখানে 12 থেকে 20 বছরের মধ্যে বয়সী যাদের, তাদের সংখ্যাই বেশি। যে সংখ্যক রোগী হাসপাতালে আসছে তাদের মধ্যে 12 থেকে 20 বছরের সংখ্যাই বেশি। কেননা আমরা আগেই জেনেছি যে বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল সেটা কিন্তু মাইলস্টোন স্কুল এবং কলেজের স্কুল ভবনের ক্যান্টিনের উপরে। ফলে সেখানে যে কোমলমতি শিক্ষার্থীরা মানে প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষার্থীদের সংখ্যাই বেশি ছিল। এই উত্তর আধুনিক হাসপাতালে যে যারা ভর্তি আছেন এরকম দুজন শিক্ষার্থীর সাথে কথা বলে জেনেছি যে তারা রীতিমতো কিন্তু ক্লাসেই ছিল, হঠাৎ করে একটি বিকট শব্দ, তারপরে তারা আগুনের একটি অগ্নিস্ফুলিঙ্গ দেখলেন, এরপরে কেউ আহত হলেন, কেউ বা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। তবে তারাও এটি বলছেন এবং এখানকার যে ভলেন্টিয়াররা আছেন আমরা কিন্তু দেখলাম যে চিকিৎসা সেবা পেতে বা নিতে পৌঁছতে তাদেরকে কোনো বেগ পেতে হয়নি। মুহূর্তেই সেখানকার মাইলস্টোনের শিক্ষার্থীরা সেই অবস্থান তৈরি করে দিয়েছে অন্য আহতদেরকে, এবং যারা অন্যান্য এখানকার ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ছিল, তারা কিন্তু মুহূর্তেই সেই জায়গাটিতে এসেছেন এবং জায়গা পরিষ্কার করে বিভিন্ন হাসপাতাল পর্যন্ত আহতদেরকে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স এবং সেই রাস্তা যাতে এক লেন করে অ্যাম্বুলেন্স অন্তত দ্রুত গতিতে বিনা বাধায় চলে যেতে পারে, সেই চেষ্টা যে তারা দুপুরের পর থেকে শুরু করেছেন সেটা কিন্তু অব্যাহত আছে। সেটা আমরা এখনো রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিভিন্ন হাসপাতালের সামনে তাদের যে সরব উপস্থিতি সেটাও কিন্তু আমরা পাচ্ছি। পাশাপাশি এই যে পুড়ে যাওয়া অগ্নিদগ্ধদের জন্য কিন্তু রক্তের প্রয়োজন, সেই রক্তের প্রয়োজনে কিন্তু এখানকার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে। সোশ্যাল মিডিয়া, আহত জায়গায়, ইউনিভার্সিটিগুলোতে ক্যাম্পেইন করা, রাস্তা এবং হাসপাতালের সামনে মাইকিং করা যে কি রক্ত তাদের লাগবে, এবং যারা রক্ত দিতে উৎসাহী আমরা কিন্তু সেটাও একটা সারা জায়গা নিয়ে উৎসাহ দেখলাম যে উপস্থিত মানুষজনের মধ্যে যে মাইকে ঘোষণা আসছে প্লাস রক্তের প্রয়োজন, মুহূর্তেই আমরা দেখছি রাস্তার ওপর থেকে বা উৎসুক জনতার মধ্য থেকে হাত উঁচু করে শিক্ষার্থী বা সাধারণ জনগণও যারা এসেছেন তারাও কিন্তু সাড়া দিচ্ছেন যে রক্ত দিতে তারা প্রস্তুত আছেন। এবং এই যে মানুষের যে সাড়া, এর ফলে কিন্তু রক্তের কোনো ধরনের ঘাটতি পড়েনি। আধুনিক হাসপাতালের ডাক্তাররা এবং কর্তৃপক্ষ বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রক্ত এসেছে এবং রক্তের চাহিদা মিটিয়ে তাদের কাছে মানে রক্ত সংরক্ষণ করে রাখা হয়েছে, এবং যে সকল হাসপাতালগুলোতে রক্ত নেই বা দেওয়া সম্ভব হচ্ছে না এখান থেকেই সেই ব্যাগ কিন্তু সেদিকে পাঠানো হচ্ছে। এবং এইখান থেকে আরো উল্লেখযোগ্য যে বিষয়টি, যে স্থানীয় যে ভলেন্টিয়াররা তারা ডোনার ম্যানেজ করে একটি বাস রিজার্ভ করে তাদেরকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে যেন সেখানে কোনো ধরনের রক্তের সংকট দেখা না দেয়। যেহেতু এখানে যে পরিমাণ ডোনার আছে তাদের যে দাতা এবং রক্তের চাহিদা তার বেশি হচ্ছিল, যার কারণে কিন্তু সেখানে পাঠানো হয়েছে। এবং সকল হাসপাতালগুলোকে তাদের মানে তাদের কমিটি বা কর্তৃপক্ষ অ্যালার্ট জারি করেছে যে প্রত্যেককে হাসপাতালে থাকতে হবে এবং পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য তাদের যে কর্মকর্তা বা কর্মচারী তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে বিশেষ পরিস্থিতিতে যেন তারা চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেন, সেই উদ্যোগ কিন্তু প্রত্যেক হাসপাতাল নিয়েছে। আমরা উত্তর আধুনিক হাসপাতালে দেখেছি যে এখানে যে ইমার্জেন্সি বিভাগ সেটিকে দুটি ভাগ করা হয়েছে, নিয়মিত বিভাগের জন্য এবং জরুরি ভিত্তিতে যারা আসবে তাদের জন্য। এখানে যেন আগের রোগী যারা ভর্তি আছেন তাদের স্বজনদেরকে অনুরোধ করা হয়েছে যাদের প্রয়োজন নেই তারা যেন হাসপাতালের বাইরে গিয়ে অবস্থান করে, যে নতুন রোগী যারা আসবেন তাদেরকে যেন পূর্ণ চিকিৎসা বা পূর্ণ সহায়তা দেওয়া যায়। আমরা সর্বশেষ তথ্য জানতে নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে আমি একটু চলে যাচ্ছি জনাব রাসুল তালুকদারের কাছে, যিনি মাইলস্টোন স্কুলের শিক্ষক, তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। জনাব রাসুল তালুকদার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ঠিক যেই সময়ে ঘটনাটি ঘটেছে আপনি তো স্কুলে ছিলেন, কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনি প্রত্যক্ষদর্শী হিসেবে সেই সময়টার কথা যদি আমাদের সাথে একটু ব্যাখ্যা করেন। আসসালামু আলাইকুম। জি, আজকে অত্যন্ত দুঃখের সাথে আমি এই আজকে আপনাদের টেলিভিশন চ্যানেলে আমার এই অভিজ্ঞতার কথা শেয়ার করছি। যখন ঘটনা ঘটে এত জোরে একটা বিস্ফোরণ হয়, মানে আমার জীবনে আমি এরকম কোনো বিস্ফোরণ শুনিনি। তো মুহূর্তে আমার মনে হলো যে যেহেতু মেট্রো রেল পাশে, হয়তো কোনো সাবস্টেশন বা কোনো ট্রান্সফরমার হয়তো বিস্ফোরণ হয়েছে, কিন্তু
পরক্ষণেই দেখলাম যে চিৎকার চেঁচামেচির আওয়াজ। তো আমি সাথে সাথে আমার অফিস থেকে, আমি যে রুমে ছিলাম তার থেকে এই ঘটনার দূরত্ব হচ্ছে 20 থেকে 25 মিটার হবে। আমি দ্রুত নেমে গিয়ে শুনি যে এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে। তো আমি পরক্ষণেই ওই ওই স্পটে গেলাম, এবং স্পটে গিয়ে আমি যা প্রথম দৃশ্য দেখলাম সেটা আমার জন্য বহন করা, মানে আমার খুবই মানে কষ্টকর, এবং আমি সাইকোলজিক্যাল কাইন্ড অফ ট্রমার মধ্যে আমি এখনো ফিল করি। ওই ঘুরে ঘুরে ওই দৃশ্য দেখা যাচ্ছে, একটা 10 বছরের বাচ্চা এবং মোস্ট প্রবাবলি তার মা হবে, দে ওয়ার স্লাইসড ইনটু হাফ। তার একটা মানে লাম্প অফ ফ্লেশের মতো রাস্তার পাশে পড়েছিল, এবং তার সামনেই, তার তার পিছনেই 10 মিটার পিছনেই মানে বিমানটা এমন ভাবে মেইন গেট দিয়ে ঢুকে পড়েছে, মনে হচ্ছে যে কেউ বাড়ির পার্কিং এ গাড়ি পার্ক করছে। তো এরকম বিভৎস একটা, তার চেয়ে বিভৎস সিন ছিল যে আগুন জ্বলছিল এবং কালো ধোঁয়া, এবং উপরে আমাদের কিছু বাচ্চারা তখনও আটকে পড়েছে, এবং তারা ভীষণ রকম চেঁচামেচি, মানে ভয়ে আতঙ্কে বিভৎস অবস্থা। তো ওই সিচুয়েশনে আমাদের আসলে কি কে কে কি করবে, সবাই তখনও ফায়ার সার্ভিস এসে পৌঁছায়নি। তো আমার মাথায় তাৎক্ষণিক যেটা মনে হলো যে না, আমাদেরকে এই আগুনটা অন্তত নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যা আছে সেটা নিয়ে কিছু করতে হবে। তো আমার বিল্ডিং এ কিছু ফায়ার এক্সটিংগুইশার ছিল, পাশের বিল্ডিং এ ছিল, এবং আমরা যখন দেখলাম যে দোতলায় বাচ্চা আটকে পড়েছে, ওদের কিছু ল্যাডার দিয়ে ওদেরকে নামানো যেতে পারে। তো ল্যাডারও চাইলাম, এবং আমার অফিসে গিয়ে বললাম যে তাড়াতাড়ি সমস্ত এক্সটিংগুইশার গুলো নিয়ে আসো। তো বাই দিস টাইম ল্যাডারও আসলো সাথে সাথে, এবং ফায়ার এক্সটিংগুইশারও নিয়ে আসা হলো, এবং সেইগুলো দিয়ে ফায়ার সার্ভিস যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আগুনটাকে একটা মানে লিমিটেড লেভেলে, মানে আগুনটা ওইভাবে প্রজ্বলিত হতে পারেনি যেভাবে হলে আরো ম্যাসিভ আকার ধারণ করতে পারতো। তো ইন দ্য মিন টাইম আমার বাচ্চারা ওইখানে, যে আমার ব্যারিস্টন কলেজের যে সিনিয়র বাচ্চারা, কলেজের ছাত্ররা, ওরা এক একজন যে সাহসিকতার পরিচয় দিয়েছে সেটা আমরা গর্ববোধ করি। ওরা কেউ ব্যাটম্যান, কেউ স্পাইডারম্যানের মতো উপরে ল্যাডারে ঝুলে বাচ্চাদেরকে দোতলা থেকে ক্রল করে নিয়ে এসে যেভাবে বাচ্চাদেরকে রেস্কিউ করেছে, ইট ওয়াজ এ মোমেন্ট অফ মানে 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 ভেরি প্লিজিং মোমেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমাদের খুব কষ্ট লাগছিল দেখতে। তো তার কিছুক্ষণ পরেই দেখলাম যে ফায়ার সার্ভিস চলে আসছে। তো ফায়ার সার্ভিস যখন চলে আসে তখন আমরা পুরো ঘটনা তারা টেক ওভার করে। তো আমার এই 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 বিভৎস ঘটনার পরে প্যারেন্টসরা দৌড়ে দৌড়ে আসছে তার বাচ্চা খুঁজতে। তো আমার বিল্ডিং এ কিছু বাচ্চাদেরকে রাখা হয়েছিল সেভ করার জন্য, মানে ওই রেস্কিউ করে আনার পরে। তো কিছু প্যারেন্টস জিজ্ঞেস করছিল যে তার বাচ্চা কোথায়। তো আমি যেহেতু নিজে দেখেছি কিছু বাচ্চা আসলে মারা গেছে, আমি আর বলতে পারিনি। আমি বলেছি যে আপনি একটু বসেন, শান্ত হন, আপনার বাচ্চাকে উপরে রেখেছি আমি। তো মা বলল যে স্যার, আপনার নিকট আমি মানে অনুরোধ করে বলছি, আমি তার সাথে কোনো কথা বলবো না, শুধু আমার চোখের দেখা দেখবো যে আমার বাচ্চাটা আছে। তো আমি তো জানি তার বাচ্চাটা নেই। তো আমি তখন আমার মনে হলো যে তার বাচ্চাটা এখানে নেই, কারণ আমার ওই বিল্ডিং এ যে বাচ্চা ছিল সবাই চলে গেছে। তো আমি ওনাকে ওই ওই চেহারাটা আমি আসলে আর দেখতে পাচ্ছিলাম না, দেখে আমি ওই জায়গা থেকে সরে গেছি। সরে গিয়ে আবার সেই ঘটনাস্থলে গিয়ে দেখছি মানুষ হন্তদন্ত হয়ে, বাচ্চারা, বাবা মা এসে খোঁজ খবর করছে, কেউ পাগল বিভ্রান্তের মতো ছোটাছুটি করছে। এটা একটা হৃদয় বিদারক দৃশ্য। মানে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। বারবার শুধু মনে হচ্ছিল যে এই ঘুরে ফিরে এই বাংলাদেশ বিমানের প্রতি দুই মানে প্রতি বছরই এরকম আমরা শুনি, এখানে একটা পড়ে গেছে, ওইখানে একটা পড়ে গেছে। তো আমার এই মাইলস্টোনের তরফ থেকে ছাত্রছাত্রীদের এবং সমস্ত শহীদ পরিবার এবং আমাদের যারা ওন্ডেড হয়েছে এবং আমাদের শিক্ষক কমিউনিটি থেকে আমরা একটা একটা বিনতি নিবেদন করছি এই সরকারের কাছে যে আপনারা দয়া করে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে আপনারা একটু দেখেন যে এই ধরনের বিমান কিভাবে বাংলাদেশে আনা হলো, যে প্রতি বছরই মানে রেগুলার বেসিসে এই প্রমিসিং অফিসারদের নিয়ে, ফ্লাইট লেফটেন্যান্ট মানে প্রমিসিং পাইলট ইয়াং ছেলেপেলেগুলোকে নিয়ে বিধ্বস্ত হচ্ছে। এবং এটা তো এখন দেখছি উঠতি ফিরতি চলতি একটা মানে বোমা হয়ে গেছে। বাংলাদেশ বিমানের সমস্ত ট্রেনিং বোমাগুলো হচ্ছে গিয়ে, মানে ট্রেনিং বিমানগুলো হচ্ছে গিয়ে এক একটা চলন্ত বোমা এরকম হয়ে গেছে। মানে ইউ নেভার নো, ইট ক্যান ফল অন এনিবডিজ হেড। কোন দিন হয়তো দেখবেন যে শুনবেন যে এয়ারফোর্সের হেডকোয়ার্টারই একটা পড়ে গেছে।
হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এই ট্রেনিং ট্রেনিং সেশন গুলো কেন এই ক্রাউডেড প্লেসে করতে হবে? There are many places that could be chosen safely for training purposes, যেখানে জনবসতি কম। তো এইটাই আমার মানে আপনাদের মাধ্যমে এটাই আমি প্রার্থনা করছি, এবং আমার ছাত্রদের জন্য আপনারা দোয়া করবেন, যারা খুব ওন্ডেড হয়েছে। আমি কতগুলো ছেলেকে দেখেছি, তাদের পেটের অর্ধেক মানে কোনো চামড়া ছিল না, এবং তাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, এত কষ্ট পেয়েছে তারা পাচ্ছে। আপনারা সবাই আমার ছাত্রদের জন্য দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। নিশ্চয়ই জনাব রাসেল তালুকদার, খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা, এবং আপনি যে দাবিটি জানালেন আমাদের মাধ্যমে, নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষ সেটি বিবেচনা করবে। আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে ঠিক কোন কোন ক্লাসের শিক্ষার্থীরা সরাসরি এই বিমান বিধ্বস্ত হওয়ার পর আসলে অ্যাফেক্টেড হয়েছে, যেহেতু সেটি একটি স্কুলের বিল্ডিং এর মধ্যে ঢুকে গেছে? ওইটা হচ্ছে মাইলস্টোনের পার্মানেন্ট ক্যাম্পাস। ওখানে মূলত ওই বিল্ডিংটাতে 7 এবং 8 মূলত মানে ক্লাস করে, এবং ছোট ছোট ক্লাসেরও কিছু বাচ্চারা সাময়িক সময়ের জন্য ক্লাস করে। যেহেতু ওই সময়টা স্কুলটা ছুটি হয়ে গেছিল, কিছু বাচ্চারা তাদের এক্সট্রা কেয়ারের জন্য তখন ওই বিল্ডিং এ ছিল, মানে অবস্থান করছিল। মূলত এদের বয়স হচ্ছে গিয়ে মানে সবাই হচ্ছে 7। জনাব রাসেল তালুকদার, আপনি আমাদের সাথে থাকুন, আমি আপনার কাছে ফিরবো। আমরা এই মুহূর্তে একটু চলে যাচ্ছি, একটা ব্রিফিং হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিং এ। তো এই সংখ্যাটা ভ্যারি করতে পারে, আমি বারবার বলছি। এখানে প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, এই প্রতিষ্ঠানের সামর্থ্য, দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এখানে প্রায় 9 জন লোক এই মুহূর্তে আইসিইউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে, এবং আরো অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে। রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদের সকল মানুষের আবেগ জড়িত। অনেক অজস্র মানুষ রক্ত দান করেছেন বা আগ্রহ প্রকাশ করছেন। রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে, এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট যে সকল গ্রুপের যারা এখানে আহত হয়ে এসছেন তাদের জন্য প্রয়োজনীয় রক্ত আছে। তারপরও আগামীকাল সকাল থেকে এখানকার এবং ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে রক্তদানে আগ্রহীদের রক্ত সংগ্রহ করা হবে। তবে মনে রাখা ভালো যে আসলে অতিরিক্ত রক্ত সংগ্রহ করে রাখাটা আসলে সত্যিকার অর্থে কোনো প্রয়োজন হবে না। অতএব একটি যুক্তিসঙ্গত সংখ্যক রক্তদানকারী আসলেই আমাদের পক্ষে এটা ম্যানেজ করা ভালো হবে। হাসপাতাল হিসেবে এই হাসপাতাল সিএমএইচ একটা প্রোটেক্টেড কারণ, সেই কারণে সেখানে মানুষের ভিড় কম, অতএব ওখানে ইনফেকশন কম হবে, রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে। এই হাসপাতালের সবচেয়ে জটিল রোগীরা আছে। আপনাদের মাধ্যমে সকল মানুষের কাছে অনুরোধ করব, এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আসলেই শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে। অতএব আমাদের চিকিৎসক এবং নার্স এবং সকল বন্দোবস্ত তাদেরকে সেবা করার সুযোগ দেন এবং আপনারা দোয়া করেন যেন এই বাচ্চাগুলো বাঁচানোর ক্ষেত্রে আমরা যেন কোনো ভুল না করি, আমরা যেন আমাদের কোনো সামর্থ্যের প্রয়োগ করতে ব্যর্থ না হই। এইটুকুই আপনাদের কাছে অনুরোধ, সমস্ত জাতির কাছে অনুরোধ, আপনারা এই ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া করেন। আমাদের সকল প্রচেষ্টা, আমাদের সকল চিকিৎসক দল এবং এই ইনস্টিটিউটের পরিচালক আমার পাশে আছেন, ম্যাডাম পাশে আছেন, আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সর্বোত্তম চেষ্টা করব। চিকিৎসকরা সার্বক্ষণিক থাকবেন। আজকে এখানে রোস্টার করা হয়েছে 24 ঘন্টা, প্রত্যেকটা টিম সকল সেক্টরে, আইসিইউ থেকে আরম্ভ করে ওটি থেকে আরম্ভ করে পোস্ট অপারেটিভ, এইচডিও, সব জায়গায় টিম থাকবে। এখানকার প্রস্তুতি সম্পর্কে এখন বলবেন এই হাসপাতালের পরিচালক অধ্যাপক নাসির। এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে আমরা বলছি যেটা 17 জন, এইটাকে আমরা নিশ্চিত করছি। এর বাইরে আমরা বলছি যে আপনারা জানেন যে আহতের যারা পুড়েছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধার কর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড কর্মী এবং 2 জন শিক্ষক এবং 1 জন ওই স্কুলের স্টাফ। এছাড়া বাকিরা সবাই শিশু। তো এই শিশুর সংখ্যা 100 বেশি এবং অন্যান্যদের সংখ্যা 15 জনের কাছাকাছি হবে, এটা এক্সাক্ট না। এবং এই 100 জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতিমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন, সে সংখ্যাটা খুবই কম। অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছেন। এখানে যে 8 জন পঞ্চায়েত, তার মধ্যে 2 জন শুধুমাত্র অ্যাডাল্ট, বাকিরা সবাই 18-র নিচের।
এই বার্ন সম্পর্কিত ব্যাপারটা উনি বলতে পারবেন। তারপর আপনাদের মোটা ধারণা বলছি যে আসলে এই বার্নের যে ধারণা উনি বলবেন বা যেটা বলা হয় এটা একেবারেই প্রাথমিক মূল্যায়ন এবং এটা বাইরে থেকে দেখা। এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন ইনজুরিটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলে। অতএব বার্নের পার্সেন্টেজ দিয়ে কত মানুষ ঝুঁকিতে আছে এটা নির্ণয় করা সরলীকরণ হবে। তারপরও উনি ক্ষেত্রে বার্নের যে ব্রেকআপটা এটা উনি বলবেন পরিচালক মহোদয়। একজন, হ্যাঁ, আমরা যে 17 জনের কথা বলছি এরা শিশু। এখানে একটা ব্যাপার বলা ভালো যে এখানে এখন পর্যন্ত 7টি লাশ, এই 17 জনের 7 জনের কিন্তু এখনো শনাক্তকরণ করা যায় না। এটা অ্যাবসলিউটলি দেহাবশেষ। অতএব তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে। অতএব এই 7 জনের এর মধ্যে 6 জন সিএমএইচে, একজন উত্তর। অতএব দেহাবশেষ আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয়। এখন বলা কঠিন, তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো শিশুই হবে। এই পার্থক্যটার কারণ আমরা হাসপাতালে ভর্তি অবস্থায় আমরা এই বাকি 2 জনের কথা আমরা বলতে পারছি না। হাসপাতালে কিন্তু আমাদের কাছে যেটুকু আছে আমি সেজন্য বলেছি এই সংখ্যাটা এটা কিন্তু ইনজুরি আমরা বলেছি ভর্তি রোগী। বারবার এই সংখ্যাগুলো দিয়ে এখানে এই প্রশ্নটা সেদিন আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম, আসলে সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কারণ এখনো 3-4টা সংস্থা বসে আমরা কনফার্ম করছি না। যেমন আমরা যদি বলি পাইলটের মৃত্যু, এটা আমরা অন্তর্ভুক্ত করে বলি না। ডাক্তার সাইদুর রহমান বার্ন ইনস্টিটিউটে ব্রিফ করছেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জনাব রাসেল তালুকদার আছেন আমাদের সাথে, আমি আবারও চলে যাচ্ছি তার কাছে। জনাব রাসেল তালুকদার, আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি বললেন যে ওই বিল্ডিংটাতে, স্কুলের ওই বিল্ডিংটাতে মূলত 7ম এবং 8ম শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস করে থাকে। সেক্ষেত্রে ছাত্র বা শিক্ষার্থীর সংখ্যা কতজন ওই বিল্ডিংয়ের? ওই বিল্ডিং এ 7 এবং 8 এ আনুমানিক ইট উইল বি ওভার ওই সময়ে প্রেজেন্ট ছাত্র সংখ্যা 100 এর বেশি, 200 এর বেশি থাকার কথা না, বিকজ আমাদের স্কুলটা কিন্তু ওই সময় ছুটি হয়ে গেছিল। হ্যাঁ, ছুটি হয়ে গিয়ে কিছু স্টুডেন্ট যাদের এক্সট্রা কেয়ারের ব্যাপার ছিল শুধু তারাই ওইখানে তখন ছিল। ঘটনার যদি স্কুল রেগুলার টাইমে হতো তাহলে হয়তো ওখানে মানে আরো সংখ্যা বেশি থাকতো, অ্যারাউন্ড 300 স্টুডেন্ট। সেক্ষেত্রে শুধু কি শিক্ষার্থীরা ছাড়া, আপনি শুরুতেই বলেছেন যে অভিভাবক, ওখানে স্টাফ ছিল, আমাদের টিচাররা ছিল, কোঅর্ডিনেটররা ছিল, অ্যাডমিনিস্ট্রেটর ছিল। যেমন আমি অ্যাজ অফ নাও আমি শুনতে পেয়েছি যে আমাদের 2 জন নার্স আয়া মানে জেনিটরদের মিসিং। তারপরে আমার একজন চিফ কোঅর্ডিনেটর, যে আমি স্কুল থেকে যখন মানে অফিস থেকে যখন লাস্ট আসি সেই তখন পর্যন্ত তার সাথে কমিউনিকেট করা যাচ্ছিল না। সো তো এই দিস প্রবলেমস ওয়ার দেয়ার মানে আমরা অনেকের সাথে কমিউনিকেট করতে পারছিলাম না এবং আমাদের আসলে এক্স্যাক্টলি জানার কোনো উপায়ও ছিল না যে আমাদের এক্স্যাক্টলি কতজন মিসিং। কারণ এই যারা ওন্ডেড হয়েছে এবং যাদেরকে রেস্কিউ করা হয়েছিল এরা সবাই ফায়ার সার্ভিস টিমটা তাদেরকে বিভিন্ন হসপিটালে পাঠিয়ে দিচ্ছিলেন। এবং পরবর্তীতে আমরা যখন ফায়ার সার্ভিস এবং ওখানকার এয়ারফোর্সের যারা অফিসার ছিলেন তাদেরকে যখন আমরা বললাম যে আপনারা আমাদেরকে দিন কোথায়, আমরা প্যারেন্টসরা তো জানতে যাচ্ছে তার বাচ্চারা কোথায়, তখন তারা আমাদেরকে কিছু নাম্বার দেন যে আপনারা সিএমএইচ এ যোগাযোগ করতে বলবেন। এই নিকটস্থ হসপিটালগুলো যেমন উত্তরা বাংলাদেশ হসপিটাল, তারপরে এই যে ক্রিসেন্ট হসপিটাল, তারপরে আশেপাশে আরো একটা হসপিটালের নাম বললো উইমেন হসপিটাল, এবং এই হসপিটালগুলোতে যোগাযোগ করে এবং আমাদের নিজস্ব নাম্বার একটা আছে সেটা যোগাযোগ করে জানতে বলা হয়েছে যে কি বাচ্চাদের সেখানে গিয়েছে কিনা। তো এক্সাক্ট অনডেড পরিমাণটা আসলে এই ট্যালিটা ফায়ার সার্ভিসের কাছে ছিল ওই ঘটনার সময় পর্যন্ত। আর বিমানটি কি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে যায়? বিমানটা আগুন ধরা অবস্থাতেই বিধ্বস্ত হয়েছে, মানে এটা এমন না যে আগুন বিধ্বস্ত হওয়ার পরে ধরেছে, তা না। ওটা when it was flying, ওইটা যখন আকাশে ছিল তখনই ওইটাতে আগুন ধরা ছিল। এবং ওইটা অল ইন এ সাডেন, মানে ওই বিল্ডিংটার পজিশনটা এমন যে ওই জায়গাটাতে একটা প্লেন এসে ওইভাবে গাড়ি পার্কিং করার মতো ঢুকে যাওয়া, ইট ইজ লাইক মানে
মানে ইম্পসিবল একটা জিনিস, কিন্তু ওইটা হয়ে গেছে দুর্ঘটনাক্রমে। আর ভদ্রলোক আরেকজন যিনি পাইলট ছিলেন, তিনি উনি আমাদের যে অ্যাকাউন্টস অফিসার, তার ভাষ্য মতে তিনি অ্যাকাউন্টস ডেস্কে বসেছিলেন, তো হঠাৎ করে উনি দেখলেন যে দরজা দিয়ে হুড়মুড় করে একজন লোক ওনার টেবিলের উপরে ঠাস করে পড়ে গেলেন, এবং ওনার টেবিলও ভেঙে গেল, এবং ওই ভদ্রলোক পরে বুঝতে পারলেন যে উনি হচ্ছেন গিয়ে বিমানের আরেকজন পাইলট, যিনি আর কি আহত অবস্থায় পরবর্তীতে উনি চিকিৎসা নিচ্ছেন। আর যে ভদ্রলোক আরেকজন পাইলট যিনি মারা গেছেন, উনি আর মানে বের হতে পারেননি, and he died instantly, I guess. জনাব রাসেল তালুকদার, আপনার কাছে একটু জানতে চাই, আপনি শুরুতে বলছিলেন যে একজন শিক্ষার্থী এবং সাথে তার অভিভাবক সেখানে মারা গেছেন। স্কুলের যারা শিক্ষক ছিলেন, শিক্ষার্থী ছাড়া আর কারা কারা হতাহত হয়েছেন সে ধরনের কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা? জনাব রাসেল তালুকদার, আপনি থাকুন আমাদের সাথে, আমি আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু জাতীয় বার্ন ইনস্টিটিউটে ব্রিফ চলছে, সেখানে আবারও চলে যাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতেই বলেছি, আমি নিজে এবং স্যার সহ আমরা শুরুতেই বলেছি যে বার্নের রোগীদের জন্য নরমালি প্রথম দিন কোনো রক্তের দরকার হয় না যদি আলাদা ইনজুরি না থাকে। এখানে পিওরলি বার্ন ইনজুরি, সেজন্য আমাদের আজকে কোনো রক্তের প্রয়োজন হবে না, এবং এই রক্তগুলো লাগে মেনলি আমরা বলি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এবং এটাকে আপনি কোনোভাবেই রোগীর কাছ থেকে বা আগে নিয়ে রাখতে পারেন না, এটা নিয়ে কোনো লাভ হবে না। অর্থাৎ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদের এখানে এটাকে আলাদা করবার ব্যবস্থা আছে, আমাদের যে ব্লাড ট্রান্সমিশন ইউনিট আছে, সে কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আজকে ব্লাডের জন্য কেউ থাকবেন না। যারা দিতে চান রক্ত তাদেরকে আমরা তাদের নাম, মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপ দিয়ে যেতে বলেছি। আমরা ওই সেট আপে আমরা প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে, কারণ একসঙ্গে যদি সবাই আবার কালকে চলে আসে সেটাও কিন্তু একটা প্রবলেম হবে, সেজন্য আমরা আমাদের ব্লাড ব্যাংককে ওইভাবে রেডি রেখেছি। আমরা সকালে কিছু গ্রুপকে ডাকবো, বিকালে কিছু গ্রুপকে ডাকবো। আমাদের ডাক দিলেই কেবল আপনারা আসবেন, কেউ আপনারা অনুগ্রহ করে আমাদের হসপিটালের সামনে এসে ভিড় জমাবেন না, কারণ আমরা ইতিমধ্যে যত মানুষকে নিবন্ধনে পেয়েছি, আশা করি তাদেরকে দিয়ে আমাদের রক্তের যে চাহিদা সেটা পূরণ হবে। জি জি না, আপনি যে কথাটা বলেছেন এই কথাটা মোটেই সত্য নয়। আমি নিজে সবকিছু দেখে আসছি। আমাদের আইসিইউতে এই মুহূর্তে যে রোগীগুলো আছে আইসিইউতে, সেগুলো আইসিইউতে দেওয়ার মতো সেগুলোকে আমরা দিয়েছি। আমরা আইসিইউতে অতিরিক্ত সিটের ব্যবস্থাও রাখা আছে, যদি প্রয়োজন হয় শিফট করার ব্যাপার আমরা অবশ্যই সেটা শিফট করি। আমাদের নর্মাল আইসিইউ ক্যাপাসিটি হচ্ছে 20টা, এর বাইরে আমাদের এইচডিইউ আছে, যেটাকে আমরা বলি হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এবং আরেকটা কথা আপনাদের বলি যে এই জিনিসটা আপনাদের পক্ষ থেকে যেন মানুষকে এই কথাটা না বলা হয় যে আইসিইউর অভাবে রোগী হচ্ছে, কারণ আইসিইউটা সব চিকিৎসার জন্য সবার জন্য জরুরি না। না না, মানে যে পেশেন্টের দরকার হবে, যেমন আইসিইউতে আইসিইউ সম্পর্কে আমি বলি, এইচডিইউ আর আইসিইউর ব্যাপারটা হচ্ছে যে অক্সিজেন সাপোর্টের জন্য আমরা দিয়ে থাকি, আর ভেন্টিলেশনের ব্যাপারটা একেবারেই আলাদা। ভেন্টিলেশন আমার এখানে ভেন্টিলেটরি সাপোর্ট আছে, যাদের প্রয়োজন হবে। আমরা এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম রোগী আছে, কিন্তু সবার কিন্তু ভেন্টিলেটরে দেওয়া নাই। এই রোগীগুলোকে ট্রান্সফারেবল ফ্রম আইসিইউ টু এইচডিইউ, এইচডিইউ টু আইসিইউ, অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা রোগীগুলোকে যার যেখানে নেওয়ার দরকার সেটা নিব। এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কোনো বিষয় নাই। ধন্যবাদ। আর কিছু যদি আপনাদের বলার থাকে? জি না, স্যার অলরেডি বলেছেন আমাদের নেয়ারলি মানে 50%-এর মতো রোগী আসলে আমরা যেটাকে বলি প্রাইমারি ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। কিন্তু একটা কথা আপনাদের সবারই আপনারা জানেন, তারপরে আমরা আবারও বলছি, বার্নের পেশেন্টগুলো রি-ইভালুয়েশনের দরকার হয়। হয়তো প্রাইমারি অ্যাসেসমেন্টে আমার মনে হচ্ছে 40%, এটা রি-ইভালুয়েশনের পরে এটা 30-এ যেতে পারে, 45-এও যেতে পারে। সেই কারণে আমরা এই সংখ্যা তত্ত্বের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে আমরা বলবো যে 50%-এর বেশি যে রোগীগুলো ভর্তি আছে তারা আমাদের প্রাইমারি ইয়েতে ক্রিটিক্যাল কন্ডিশনে। বাকি যারা আছে তাদেরকে আপনি ক্রিটিক্যাল কন্ডিশনে না বললেও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা 20%-এর পেশেন্ট, ইভেন 15%-এর পেশেন্ট যদি ক্রস ইনফেকশন হয় তাহলে কিন্তু সে যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে। অর্থাৎ সেপসিস ডেভেলপ করলে 5%-এর রোগীও অনেক সময় কিন্তু জীবনের আশঙ্কা থাকে। হ্যাঁ, এবং সেই কারণে আমরা বারে বারে যে কথাটা বলছি যে আমাদের
এইখানে আপনারা ভিড় কম করবার জন্য আপনাদের পক্ষ থেকে আহ্বান জানাবেন। এইটা আমি মনে করি আপনাদের জন্য অত্যন্ত একটা ভালো কাজ হবে, আপনারা যদি কিছু মানুষকে মোটিভেট করে তাদের হসপিটাল থেকে দূরে রাখতে পারেন। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আইএসপি এর তথ্য অনুযায়ী ইনজুরি সংখ্যা হচ্ছে 171। প্লিজ আমি এখানে আমার কথা শুনে স্যার বলেছেন, আমার কথা শুনে যদি আমরা চিকিৎসা দিয়ে কথা আসে সেই চাপটা আপনারা নিতে পারেন। এক্স্যাক্টলি, আমার এখানে নিচের যে 30টা বেড, সেই বেডের ম্যাক্সিমাম বেডই আবার রেডি করে রাখা আছে। ইফ এনি নিউ পেশেন্ট কামস, আমরা উইল বি এবল টু প্রোভাইড। আমরা অলরেডি ডান। আমাদের আপনাদের উদ্দেশ্যে আমাদের বলা, আমাদের অফিসিয়ালি আমরা কেউ রক্ত নিচ্ছি না। যারা বাইরে রক্ত দিচ্ছে বা নিচ্ছে, এটা সম্পূর্ণ আমাদের এখতিয়ারের বাইরে এবং আমরা এটাকে মানে কোনোভাবে এনকারেজ করছি না। আমাদের নির্দিষ্ট ব্লাড ব্যাংক আছে, এই ব্লাড ব্যাংকে তারা রক্ত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকের মতো একই সঙ্গে ঢাকা মেডিকেলের ডিরেক্টর স্যার, ওনাদের সঙ্গে আমাদের কথা আছে। আপনারা যদি কেউ কখনো দিতে চান, আগামীকালকে এসে ঢাকা মেডিকেল এবং আমাদের এখানে বাইরে আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা বাইরে কোথাও রক্ত দিবেন না, এটা কিন্তু মোটেই সেফ না। এটা মূল সমস্যাটা আমরা বলছি যে আমরা যারা আসছে রক্ত তাদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসলে কোন রকম যেটা বলছেন প্রশাসনিক বা আইনি কোনো ব্যবস্থা নিচ্ছি না, কিন্তু আমরা বারবারই অনুরোধ করছি আমাদের স্বেচ্ছাসেবকরা এবং আপনাদের মাধ্যমে যেন এই দুটো প্রতিষ্ঠানের ট্রান্সমিশন বিভাগ, যেন এই দুই প্রতিষ্ঠানের ট্রান্সমিশন মেডিসিনে দেওয়া রক্তই এই রোগীরা পাবে, এটা জানার পরে কেউ যেন ওই জায়গাগুলোতে রক্ত না দেন। এছাড়া আসলে এটাকে বল প্রয়োগ, আইন প্রয়োগ বা প্রশাসনকে খাটিয়ে করলে এটা আসলে মানে এই ঘটনার সঙ্গে এর আবেগের সঙ্গে মানানসই হবে না, বিধে আমরা আসলে শক্ত কোনো পদক্ষেপ না। আমাদের আইসিইউতে যে রোগীগুলো আছে তাদের বেশিরভাগই শ্বাসনালীতে পড়া। এর বাইরেও আইসিইউর বাইরেও কিছু রোগী আছে এইচডিইউতে, তাদেরও শ্বাসনালী পড়া। এবং আমি বললাম যে এগুলো কিন্তু ইন্টারচেঞ্জেবল। রোগী আইসিইউ থেকে এইচডিইউ আসে, এইচডিইউ থেকে আইসিইউতে যেতে পারে, আবার এইচডিইউ থেকে নর্মাল বেডেও আসতে পারে। এইটা কিন্তু একেবারে একটা ডাইনামিক প্রসেস। আপনি এখন একরকম হতে পারে, আধা ঘন্টা পরেই আরেক রকম হতে পারে, এবং সেই জন্য আমাদের ভিজিলেন্স যেটা একেবারে 24 আওয়ার্স থাকে। এইটুকু স্যার বলেছেন। লাইফ সাপোর্ট বলতে আপনি কি বুঝেন? মানে ভেন্টিলেশনে দেওয়া আছে, রাইট? এই মুহূর্তে দুজন ভেন্টিলেশনে দেওয়া আছে। স্যার এটা এই কথাটাই বলবো আমরা যে এখন থেকে আসলে প্রতি 6 ঘন্টা পর পর 8টার সময়, আজকে রাতে আমরা করবো না, সকাল 8টা থেকে 8টা এবং 6 ঘন্টা পর পর দিনে 3 বার ব্রিফ করা হবে, যেন আসলে এটা নিয়ে কোন রকম বিভ্রান্তি অথবা মানে চাপ তৈরি না হয়, মানুষও যেন আমাদের প্রোগ্রেসটা জানতে পারে। আজকের দুর্ঘটনা নিয়ে বার্ন ইনস্টিটিউটে ব্রিফিং চলছে, আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। আমাদের সাথে আগে থেকেই যুক্ত আছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জনাব রাসেল তালুকদার। আমরা আবারও তার কাছে ফিরছি। জনাব রাসেল তালুকদার, আপনার কাছে একটু জানতে চাই যে শিক্ষার্থী ছাড়া অভিভাবক, স্টাফ, শিক্ষক অনেকেই তো একটি প্রতিষ্ঠানে থাকে, সেখানে আপনার জানা মতে কতজন হতাহত হয়েছে সেই সংখ্যাটি যদি আপনি আমাদেরকে একটু বলেন। আমি এখন পর্যন্ত জানতে পেরেছি যে 19 জনের মতো ক্যাজুয়ালিটি হয়েছে, মারা গেছেন, এবং এক্স্যাক্টলি কতজন বার্ন মানে 3rd ডিগ্রি বার্ন হয়েছে বা ওরকম সিরিয়াস বার্ন হয়েছে ওইটার সংখ্যা আবার নেই, কিন্তু আমি জানি 2 জন জ্যানিটর আমাদের মিসিং, একজন চিফ কোঅর্ডিনেটর। আমি অফিস থেকে আসা পর্যন্ত তার সাথে কোনোভাবেই কমিউনিকেট করা যাচ্ছিল না, এবং সে ওই জায়গাতে থাকার কথা ছিল এবং ওই জায়গাতেই ছিলেন। তো এই 3টা কেস আমি কনফার্ম, আর বাকিগুলো আপডেট আমার কাছে নেই, কারণ আমি বলছিলাম যে এই ফায়ার সার্ভিস যখন এই টেক ওভার করে এই পুরো ডিটেলসটা তারা নিজেরা মেনটেন করেছে। অর্থাৎ এরপরে আপনাদেরকেও আর সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি বা কোনো রকম তথ্য দেওয়া হয়নি? তথ্যগুলো আমরা পেয়েছি মূলত হসপিটালের মাধ্যমে। ইনফ্যাক্ট ফায়ার সার্ভিসের ওরা ইনস্ট্যান্টলি ওইভাবে আমাদেরকে বলতে পারেনি কাকে কোনজনকে কোন হসপিটালে পাঠিয়েছে, বিকজ ওখানে অনেকগুলো হসপিটালের অ্যাম্বুলেন্স ভলেন্টারিলি রেডি ছিল এবং যার সিরিয়ালে যখন আসছে সে তাদেরকে নিয়ে গেছে।
তো ওই এক্সাক্ট ইনফরমেশনটা আসলে হসপিটাল থেকেই পাওয়া গেছে। আর আরেকটা হচ্ছে কি, আমি যেটা বলছিলাম, আমাদের ছাত্র আটকে পড়ে মূলত প্রথম যে ক্রাইসিসটা, মানে ফিয়ার, ভয়ের যে প্রথম অংশটা, সেইটা কিন্তু ট্যাকেল দিয়েছে সম্পূর্ণ আমাদের ছাত্রছাত্রীরা, মানে কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মচারী এবং কর্মকর্তারা। বিকজ ওই যে মানে প্লেনটা যে বাস্ট হল, মানে ক্র্যাশ করলো, এটা কতটুকু ফুয়েল ছিল না ছিল এটা তো কেউ জানতো না, বা এটার সাথে আদৌ উইপেন, এক্সট্রা উইপেন ছিল কিনা, থাকার অনেক সম্ভাবনা ছিল। এগুলো মানুষ কেয়ার না করে আমরা ওই সাধারণত বিল্ডিং এ আগুন লাগলে যেই ধরনের এক্সটিংগুইশার ব্যবহার করে, সেই এক্সটিংগুইশার দিয়ে একটা জেট ফাইটারের মানে আগুন আমরা মানে আগুনটা টেম করে রাখার চেষ্টা, মানে টেম করে রাখছি যাতে করে এটা আউট অফ রিচ বা দোতলা পর্যন্ত উঠে না যায়। এবং ওখানে আমাদের 50-60 এক্সটিংগুইশার্স, আমরা ওখানে 50-60টা এক্সটিংগুইশার আমরা খরচ করেছি আমার ওইটুক সময় যতক্ষণ আমি ছিলাম ওই সময়ের মধ্যে। এবং ইন দ্য মিন টাইম ওই আমার ছাত্ররা একটা দল ওই ব্যাটম্যানের মতো বলেন বা স্পাইডারম্যানের মতো বলেন, ওই ক্লাইম করে গাছে, তারপরে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে, তারপরে ওই গ্রিল কেটে স্টুডেন্ট যারা ছিল তাদেরকে বের করেছে, ইভ্যাকুয়েট করেছে, একদম কমপ্লিট ইভ্যাকুয়েট। আর একটা গ্রুপ ওই বিল্ডিং এর পিছনে রাস্তার সাইড দিয়ে ওয়াল ভেঙে তাদেরকে বের করে নিয়েছে। অর্থাৎ রিয়েল রেস্কিউর কাজ, যেটা লাইভ রেস্কিউ বা ইভ্যাকুয়েশন, সেটার কাজ কিন্তু আগেই করা হয়ে গেছে। ফায়ার সার্ভিসের লোকরা যেটা এসে করেছেন সেটা হচ্ছে গিয়ে, মানে ওনারা প্রফেশনালি ইকুইপমেন্ট দিয়ে সেট করে ওনারা বিমানের আগুনটা সম্পূর্ণ এক্সটিংগুইশ করেছেন। অর্থাৎ প্রাথমিক ধাপটা প্রচন্ড সাহসিকতার সাথে আপনাদের শিক্ষার্থী সহ যারা স্কুল কলেজের সাথে সংশ্লিষ্ট তারাই সেটি ওভারকাম করেছে। রাইট। যে জনাব রাসেল তালুকদার, আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে, যে আগামীকাল তো রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে কি ধরনের কর্মসূচি থাকছে, বা এই স্কুলের পরবর্তী কার্যক্রমের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আপনারা এখন পর্যন্ত নিতে পেরেছেন কিনা? আমাদের অবশ্যই আমাদের প্রিন্সিপাল স্যার জনাব মোহাম্মদ জিয়াউল আলম স্যার, উনি একদম প্রগ্রেসিভ একজন মানুষ এবং উনি খুবই ছাত্রদের মানে ব্যাপারে কেয়ারিং। এবং এই সেকশনটা মূলত দেখেন হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ প্রিন্সিপাল হচ্ছে গিয়ে রিফাত নবী। উনি এক্স ক্যাডেট, উনিও ভেরি মাচ প্রো স্টুডেন্ট এবং স্টুডেন্টদের ওয়েলফেয়ারের ব্যাপারে উনি যথেষ্ট কেয়ারিং। আমাদের কলেজ থেকে তো অবশ্যই আমরা একটা শোক সভা এবং দোয়া মাহফিল যেটা করার, এবং রিহ্যাবিলিটেশন সেন্টার করা, বাচ্চাদের যেন সঠিক চিকিৎসা হয়, ফলো আপ করা, ব্লাড ডোনেশন, ব্লাড ক্যাম্পিং করা, এগুলো আমরা মানে রক্ত সংগ্রহ করা এবং ওই যে বাচ্চাদেরকে ফলো আপ করা, সঠিক ট্রিটমেন্ট হচ্ছে কিনা, তারপরে আমরা তাদের বাচ্চাদের সাথে মানে প্যারেন্টসদের সাথে আমরা লিঙ্ক আপ করা, এই যে কাজগুলো, এগুলো আমাদের প্রিন্সিপাল স্যার এবং এক্সিকিউটিভ প্রিন্সিপাল স্যার দুজনেই এগুলো আমাদেরকে অলরেডি ব্রিফ করেছেন যে এগুলো আমাদের মানে টাইম টু টাইম এগুলো করতে হবে। রাসেল তালুকদার, যদিও খুবই প্রাথমিক পর্যায়ে আছে, আজকেই দুর্ঘটনা ঘটেছে, এখনো রেস্কিউ চলছে, তারপরেও একটু জানতে চাই যে কোনো কিছু তো আসলে থেমে থাকে না, আপনাদের স্কুলের পরবর্তী স্বাভাবিক কার্যক্রম, ক্লাস, এগুলো কবে নাগাদ হতে পারে, এ বিষয়ে কি আজ কোনো কথা হয়েছে আপনাদের? এই বিষয়ে আমরা আজকে আসলে এইসব ব্যাপারে কোনো কথাই আমরা বলতে পারিনি, বিকজ আমাদের যে অ্যাডভাইজার স্যার কর্নেল নূর নবী স্যার, উনি বর্তমানে চিকিৎসার কারণে দেশের বাইরে আছেন। উনি আগামী 23 তারিখে মোস্ট প্রবাবলি উনি আগামীকালকে চলে আসবেন। স্যার যখন চলে আসবেন তখন হি উইল হ্যাভ হিজ ওন ভার্সন অফ ডাইরেকশন। আবার প্রিন্সিপাল স্যারও আমাদেরকে তার মতো করে আজকে যেটা করেছে সেটা হচ্ছে মূলত মানে বাচ্চাদেরকে সুস্থভাবে বাড়ি ফেরানো, এটাই হচ্ছে আমাদের প্রধান কনসার্ন ছিল আজকে। যাদের বাচ্চারা মিসিং ছিল, সেই মিসিং বাচ্চাগুলো আমরা যেন আইডেন্টিফাই করতে পারি, এটাই হচ্ছে আমাদের এখন বর্তমান কনসার্ন। আর যাদেরকে চিকিৎসা দরকার সেটা তারা যেন সঠিকভাবে চিকিৎসা পায়, এটা দেওয়াটাই মূলত আমাদের একমাত্র কনসার্ন এখন। আর যেটা আমি বলছিলাম যে আমরা আসলে মাইলস্টোন কলেজ থেকে অবশ্যই, মানে মাইলস্টোন কলেজ না, পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা মানে বর্তমান সরকারের কাছে আমরা একটা বিনীত আবেদন করছি
এবং সমস্ত ভুক্তভোগী প্যারেন্টসদের তরফ থেকে যে এই ধরনের ফল্টি বিমান যারা বাংলাদেশ এয়ারফোর্সের জন্য কিনেছেন, সেটা একটা স্বতন্ত্র কমিশন করে এটা একটা এটা একটা সুষ্ঠু বিচার, নিরপেক্ষ বিচার হওয়া জরুরি। কারণ এই যে আপনি বিমানের অ্যাক্সিডেন্ট যে দেখছেন, এটা তো আজকের একটা বিচ্ছিন্ন ঘটনা না। আমরা প্রতি বছর এর আগেও ঘটেছে, কিন্তু আজকে এটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম। জনাব রাসেল তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন একটি মানসিক ট্রমার মধ্যে থেকেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে।